আমি আজকে কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশনের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার অষ্টম অধ্যায়, যেটার নাম হচ্ছে হিমায়ন ও শীতাতপ নিয়ন্ত্রণ প্লান্টের ক্যাপাসিটি সম্পর্কে ধারণা। এই চ্যাপ্টার থেকে আমি একটি গুরুত্বপূর্ণ ম্যাথের সলিউশন করে দেখাবো। প্রত্যেকবার পরীক্ষায় এরকম একটা ম্যাথ চলে আসে, সেজন্য আমি বিগত সাল থেকে একটি ম্যাথ সলিউশন করে তোমাদেরকে দেখাবো আজকে। তাহলে আমি যে ম্যাথটিকে সলিউশন করে দেখাবো সেই ম্যাথের প্রশ্নটা আমি আগে লিখে রেখেছি। এখানে দেখো 1.5 কেজি ওজনের 200 প্যাকেট বাছাই করা মুরগির মাংস একটি 12 মিটার ইন্টু 9 মিটার ইন্টু 4 মিটার, অর্থাৎ হচ্ছে এইটা একটা ঘরের আয়তন, অর্থাৎ হচ্ছে একটা হিমাগার, কোল্ড স্টোরেজ বোঝায়। এরকম এই আয়তনের একটি মাপের হিমাগারে 8 ঘন্টা 5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জমাট করে, অর্থাৎ হচ্ছে ফ্রিজিং করে সংরক্ষণের জন্য ওই হিমাগারে 2 জন শ্রমিকের যদি 200 ওয়াটের বাতি জ্বালিয়ে দৈনিক হচ্ছে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, ওই শ্রমিক 2 জন 8 ঘন্টা যদি কাজ করে, একটি হিমায়ন যন্ত্রের ক্ষমতা কত হওয়া প্রয়োজন? এই প্রশ্নের বাইরে কিছু তথ্যাদি, প্রয়োজনীয় তথ্য আমাদেরকে প্রশ্নের মধ্যে দিয়ে দিবে। এখানে দিয়ে দিচ্ছে, দেখো হিমাগারের বাইরের তাপমাত্রা দিয়েছে কত, 33 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার মুরগির মাংসের জমাটাঙ্ক, অর্থাৎ হচ্ছে আমরা যেরকম জানি পানি বরফ হয় কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি বরফ হয়ে যায়। ঠিক এরকম মুরগির মাংস কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ হবে না। তার মানে কি, মুরগির মাংস জমাট বাঁধে বা বরফে পরিণত হয় কি, মুরগির মাংস কখন বরফে পরিণত হয়, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এখানে দিয়েছে কি জমাটাঙ্ক হচ্ছে 2.75 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে দেয়ালের ইউ ফ্যাক্টর, আমি এর আগে ইউ ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছিলাম। দেয়ালের একটা ইউ ফ্যাক্টর আছে। দেওয়াল বলতে কি, আমার যে হিমাগার আছে, যে কোল্ড স্টোরেজ আছে, এই কোল্ড স্টোরেজের যে দেওয়ালগুলো আছে, দেওয়ালের মধ্য দিয়ে ইউ ফ্যাক্টর হচ্ছে 0.383 ওয়াট পার মিটার স্কয়ার ডিগ্রি কেলভিন। পিপল লোড হচ্ছে আমার ওই হিমাগারে কিন্তু 2 জন শ্রমিক আছে। এই 2 জন শ্রমিকের থেকে দেখো পার ম্যানে তাপ নির্গত হচ্ছে 409 কিলোওয়াট পার ম্যান। প্রত্যেকটা মানুষের থেকে, প্রত্যেকটা 2 জন যে শ্রমিক আছে, এই 2 জন শ্রমিকের প্রত্যেকটা শ্রমিকের কাছ থেকে কত কিলোওয়াট তাপ নির্গত হচ্ছে, 409 কিলোওয়াট। আসলে এটা যদি আমি বাস্তবিক ক্ষেত্রে দেখি তাহলে এটা সম্ভব না। কারণ কি জন্য, আমরা যেরকম দেখি 100 ওয়াটের বাল্ব যদি আমি লাগাই তাহলে গরম হয়ে যায়, সেখানে হচ্ছে 409 কিলোওয়াট পার ম্যান। যদিও বা আমাদের এখানে এত কিছু জানার দরকার নেই, এটা একটা ম্যাথ সলিউশন করে দেখাম, তারপরে এটা অসামঞ্জস্য দেখাচ্ছে আমার ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রেও লাগবে। তাহলে আসি এখন মাংসের আপেক্ষিক তাপ হিমাঙ্কের হচ্ছে ঊর্ধ্বে যে মাংস, মুরগির মাংস, এই মুরগির মাংস হচ্ছে কি, হিমাঙ্কের আপেক্ষিক তাপ হচ্ছে, হিমাঙ্কের ঊর্ধ্বে হচ্ছে 3.18 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন। মাংসের আপেক্ষিক তাপ হচ্ছে হিমাঙ্কের নিচে হচ্ছে 1.55 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন। মাংসের লিনোতাপ হচ্ছে ল্যাটেন্ট হিট বলা হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় ল্যাটেন্ট হিট। এই মাংসের একটা ল্যাটেন্ট হিট আছে, এই ল্যাটেন্ট হিটটা আমাকে দিয়ে দিচ্ছে কত, 246 কিলোজুল পার কেজি। তাহলে আমি এই তথ্যগুলো পেয়ে গেছি। এই তথ্যগুলো ব্যবহার করে আমাকে কি করতে হবে, একটা হিমায়ন যন্ত্রের ক্ষমতা আমাকে নির্ণয় করে দেখাতে হবে। আমরা আজকে এই ম্যাথমেটিক্সের মাধ্যমে কিভাবে আমরা এই হিমায়ন যন্ত্রের ক্যাপাসিটি নির্ণয় করে থাকি। তাহলে আসি, এটা যেহেতু একটা কোল্ড স্টোরেজ, তাহলে একটা কোল্ড স্টোরেজ আঁকবো, আমি একটা রুম আঁকবো, রুম এঁকে তোমাদেরকে দেখাবো। এই ম্যাথটা কিন্তু আমাকে সলিউশন করতে গেলে অনেক সময় লাগবে, আশা করি তোমরা আমার সাথে থাকবে। দেখো আমি এখানে কি করেছি, এখানে একটা আমি কোল্ড স্টোরেজ এর চিত্র এঁকেছি, একটা রুম এঁকেছি, জাস্ট এটা একটা রুম,
ধরে নিলাম এটা একটা কোল্ড স্টোরেজ। অবশ্যই এখানে জানালা থাকতে পারে, আমি জানালা কোনো কিছু লিখি না, যেহেতু আমাকে এখানে জানালার কোনো অপশানে দেয় নাই, সেজন্য আমি কোল্ড স্টোরেজ একটা রুম আঁকছি। এই রুমের মধ্যে দেখো আমাদের এখানে রুম কিন্তু স্পেসিফিকভাবে বলে দিয়েছি কথা কি, প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে দৈর্ঘ্য, এরপরটা হচ্ছে প্রস্থ, এই 4 মিটার যেটা সেটা হচ্ছে উচ্চতা। আমাদেরকে এখানে খেয়াল করতে হবে, আমাকে এখানে দিয়ে দিয়েছি, যেহেতু দিয়ে দিয়েছে তাহলে আমাদেরকে বুঝতে হবে আমার এই রুমের, এই কোল্ড স্টোরেজের রুমের দৈর্ঘ্য হচ্ছে কতটুকু, 12 মিটার। প্রস্থ, এই যে প্রস্থ, এই রুমের প্রস্থ হচ্ছে কতটুকু, 9 মিটার। আর এই রুমের উচ্চতা হচ্ছে 4 মিটার। তাহলে ধরে নিলাম। এখন আমাকে বুঝতে হবে এটা যদি আমার রুম হয়, এটা একটা যদি রুম হয়, তাহলে রুমের মধ্যে নিচের যেই অংশটুকু এটাকে আমরা স্বাভাবিকভাবে ফ্লোর বলি বা মেঝে বলি, তাই তো। আবার এই রুমের উপরে উপরটাকে কি বলা হয়, ছাদ বলা হয়, তাই না কি। তারপর আছে কি এই দিকে একটা দেওয়াল আছে, আবার এই দেওয়ালটা হচ্ছে এই দেওয়ালের মাপ সেম, কিন্তু আবার মেঝে এবং ছাদ দুইটারে কি সেম কি ক্ষেত্রফল। তাহলে এই দেওয়ালের ক্ষেত্রফল আর এই দেওয়ালের ক্ষেত্রফল সেম, আবার মেঝে এবং ছাদের দেওয়ালের ক্ষেত্রফল কি সেম। আমাকে প্রথমে কি করতে হবে, এই রুমের টোটাল এরিয়া বের করে ফেলতে হবে। এই রুমের কি টোটাল এরিয়া বের করতে হবে। তাহলে এই রুমের যদি আমি টোটাল এরিয়া বের করি তাহলে কীভাবে লিখতে হবে, দেখো আমাকে এখানে খেয়াল করতে হবে। আমি এখন যেটা প্রথমে করব সেটা হচ্ছে আমার পুরা কোল্ড স্টোরেজের সর্বমোট ক্ষেত্রফল আমাকে বের করে নিতে হবে। এখানে লিখেছি দেখো, দেয়াল, ছাদ ও মেঝের ক্ষেত্রফল, অর্থাৎ হচ্ছে হিমাগারের মোট ক্ষেত্রফল। এই হিমাগারের মোট ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করব, দেখো আমার এই যে দেওয়াল, এই দেওয়ালের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই তাহলে দেওয়ালের ক্ষেত্রফল কি হবে, সবসময় কিন্তু দৈর্ঘ্য ইনটু প্রস্থ হয় না। আমার এই দেওয়ালটা দেখে তোমাকে বুঝতে, এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে কি আমার উচ্চতা হচ্ছে 4 মিটার, আর এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কি 12 মিটার। অর্থাৎ হচ্ছে এই দেওয়ালের ক্ষেত্রফল আমি কি লিখব, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। 2 কেন লিখেছি, দেখো এখানে এই দেওয়াল, বিপরীতে আরও একটা দেওয়াল আছে সেম, কিন্তু এই একটা দেওয়াল, এই আর একটা দেওয়াল, পিছনে আর একটা দেওয়াল। তাহলে যদি সেম হয় তাহলে কি 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ একটা শেষ, এই দেওয়ালটা শেষ। এরপরে যাব আমি এই দেওয়ালটার ক্ষেত্রফল কি হবে, এটা হচ্ছে আমার প্রস্থ, আর সোজা এটা হচ্ছে কি আমার উচ্চতা। তাহলে উচ্চতা ইন্টু প্রস্থ, এই দেওয়ালের ক্ষেত্রফল। আবার এই দেওয়াল হচ্ছে দুইটা, এই দেওয়াল আর এই দেওয়াল সেম দেওয়াল, তাহলে কি 2 ইন্টু উচ্চতা ইন্টু প্রস্থ, প্লাস আরও একটা আছে কি, এই যে উপরে হচ্ছে তোমার কি ছাদের ক্ষেত্রফল আর মেঝের ক্ষেত্রফল কিন্তু সেম, ওই জন্য কি 2 ইন্টু, দেখো এটার ক্ষেত্রফল যদি আমি লিখি তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে আমার এখান থেকে, এটা হচ্ছে কি দৈর্ঘ্য, আর এখান থেকে এতটুকু হচ্ছে আমার প্রস্থ, তাহলে কি 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো আমি কি করেছি, এখানে 2 ইন্টু আমার দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার ইন্টু উচ্চতা হচ্ছে 4 মিটার, প্লাস 2 ইন্টু আমার উচ্চতা হচ্ছে 4 মিটার ইন্টু প্রস্থ হচ্ছে 9 মিটার, প্লাস 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার ইন্টু প্রস্থ হচ্ছে 9 মিটার। এখন আমি তোমাদেরকে যেটা বলতেছি সেটা হচ্ছে, এটা হচ্ছে কোল্ড স্টোরেজ। যদি রুমের কথা বলে তাহলে সেম, কিন্তু আমার সূত্র হবে কি সেম, আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি সেভাবে তোমরা মনে রাখবা। এরপরে এটা ক্যালকুলেশন করব। দেখো আমি এটাকে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করলে আমার কত আসে, 384 মিটার স্কোয়ার। তাহলে আমরা এ এর মান পেয়েছি কত, ক্যাপিটাল এ এর মান পেয়েছি কত, 384 মিটার স্কোয়ার, যেহেতু এ হচ্ছে আমার ক্ষেত্রফল এরিয়া। এখন আসি আমি এই এরিয়াটা কেন বের করেছি। দেখো আমাদেরকে যদি কোনো একটা রুমের বা কোল্ড স্টোরেজের হিমায়নের যে হিমায়ন যন্ত্র আছে, এই হিমায়ন যন্ত্রের যদি ক্যাপাসিটি বের করতে বলে প্রথমে আমাদেরকে নির্ণয় করতে হবে এই যে কোল্ড স্টোরেজের যে রুমটা আছে ওই দেওয়াল থেকে কি পরিমাণ আমার হিট বের হয়, তাপ বের হয়, সেই তাপের পরিমাণটা বের করতে হবে।
এই তাপের পরিমাণ বের করতে গেলে এই দেওয়াল হতে নির্গত তাপের একটা সূত্র আছে, এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করব। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি 1 নাম্বার প্রথম যেটা বলছি, দেয়াল হতে নির্গত তাপ। এখানে দেয়াল বলতে পুরা হিমাগারের দেওয়াল হচ্ছে, আমি দেওয়ালের যে ক্ষেত্রফল বের করেছি এই সবগুলা। দেয়াল হতে নির্গত তাপ এর সূত্র হচ্ছে Q1 সমান হচ্ছে AUTD। এখানে এ হচ্ছে এরিয়া, আমি যে এখন এরিয়া বের করে নিয়েছি সেটা হচ্ছে সর্বমোট এরিয়া, এই এ হচ্ছে এরিয়া, আর ইউ হচ্ছে আমার দেওয়াল হতে একটা নির্গত তাপের একটা ফ্যাক্টর আছে, ওই ফ্যাক্টর হচ্ছে ইউ ফ্যাক্টর। আমাকে প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে, ইউ ফ্যাক্টরের মান আমাকে দিয়ে দিয়েছে। টিডি হচ্ছে আমার এখানে টেম্পারেচার ডিফারেন্স, অর্থাৎ হচ্ছে তাপমাত্রার পার্থক্য। বাইরের তাপমাত্রা এবং ভিতরের তাপমাত্রার পার্থক্যকে বলা হয় টেম্পারেচার ডিফারেন্স, অর্থাৎ তাপমাত্রার পার্থক্য বলা হয়। আমি এখানে এই মানগুলো পুট করব। দেখো আমি কি করছি, এখানে এ এর মান আমি বের করে নিয়েছি। এ এর মান হচ্ছে এরিয়ার, টোটাল এরিয়ার মান হচ্ছে কত, 384 মিটার স্কোয়ার ইন্টু ইউ ফ্যাক্টর। আমাকে প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে, দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ইউ ফ্যাক্টর, দেয়ালের ইউ ফ্যাক্টর দিয়ে দিচ্ছে কত, 0.383 ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি কেলভিন। তাহলে আমি এখানে লিখেছি ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি কেলভিন। এখন আসো টেম্পারেচার ডিফারেন্স। আমার টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে কি, বা আমি তোমাদেরকে বলেছি বাইরের তাপমাত্রা আমাকে দিয়ে দিয়েছে। দেখো প্রশ্নের মধ্যে দিয়েছে বাইরের তাপমাত্রা, দেখো এই যে প্রশ্নের মধ্যে দিয়েছে হিমাগারের বাইরের তাপমাত্রা 33 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ভিতরের তাপমাত্রা তুমি এখন কোনটাকে ধরবা, আমার একদম সর্বনিম্ন তাপমাত্রাটাই হচ্ছে যে তাপমাত্রা নিয়ে যেতে হবে, ওই তাপমাত্রাটা হচ্ছে আমার ভিতরের তাপমাত্রা। আর বাইরের তাপমাত্রা তোমাকে দিয়ে দিচ্ছে, বাইরের তাপমাত্রা হচ্ছে 33 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমি এখানে মান পুট করব। দেখো এখানে দেখো 33 ডিগ্রি সেন্টিগ্রেড যেহেতু দিয়েছি, আমি এর আগেও অনেক ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বলেছিলাম সেন্টিগ্রেড যদি দিয়ে থাকে তাহলে এই সেন্টিগ্রেডটাকে আমি কোথায় নিয়ে যাব, ক্যালভিনে নিয়ে যাব। ক্যালভিনে নিয়ে গেলে কি করতে হয়, যে সেন্টিগ্রেডটা দেওয়া আছে 33 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, ওই 33 ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে 273 যোগ করতে হবে। তাহলে 273 যোগ করলে কোথায় চলে যাবে, ডিগ্রি কেলভিনে চলে যাবে। কেন ডিগ্রি কেলভিন চলে যেতে হচ্ছে, দেখো আমাকে ইউ ফ্যাক্টরের যে এককটা দিয়েছে, দেখো ওয়াট পার মিটার স্কয়ার ডিগ্রি কেলভিন। এই ওয়াট পার মিটার স্কয়ার ডিগ্রি কেলভিন হচ্ছে আমার কিসে, কোন এককে দেওয়া আছে, এসআই এককে দেওয়া আছে। তাহলে এসআই এককে নিয়ে গেলে, এককে নিয়ে যেতে হলে আমাকে এই কেলভিন সেন্টিগ্রেডটাকে আমি কেলভিন স্কেলে নিয়ে যাব। তাহলে কেলভিন স্কেলে নিয়ে গেলে কত, 273 দিয়ে যোগ করতে হবে। এখন আসো, এটা হচ্ছে বাইরের তাপমাত্রা, আমি বলেছি টেম্পারেচার ডিফারেন্স, এটা হচ্ছে বাইরের তাপমাত্রা। আর মাইনাস করবো কি, ভিতরের তাপমাত্রা। ভিতরের তাপমাত্রা আমি তোমাদেরকে বলেছি কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে যেতে হবে, -15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে যেতে হবে। তাহলে -15 প্লাস 273 ডিগ্রি কেলভিন। তাহলে এখানে একটু কাটাকাটি করব, মিটার স্কয়ার কাটাকাটি চলে যায়। আবার এদিকে আবার এখানে বিয়োগ করলে দেখো আমি কি করেছি, এখানে ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করলে আমার কত হয়, 48 ডিগ্রি কেলভিন। এখন দেখো কেলভিন কাটাকাটি চলে যায়। আমার আলটিমেটলি তাপের যে এককটা বের হবে সেটা কি বের হবে, ওয়াটে বের হবে। তাহলে আমি Q1 লিখতে পারি, দেখো আমি এখানে গুণ করেছি, তিনটাকে গুণ করলে কত হয়, 7059.456 ওয়াট। এই ওয়াটটাকে আমি কিলো ওয়াটে নিয়ে গেলে কত দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমরা কি পেয়েছি, তাহলে Q1 পেয়েছি কত, 7.059 কিলোওয়াট। আমি তোমাদেরকে বারবার করে বলছি কি, যে সকল দেওয়াল বলো, প্রোডাক্ট বলো, ওই প্রোডাক্ট থেকে যে তাপ নির্গত হয়, এই তাপের এককটা আমি কোথায় নিয়ে যেতে হবে, আমাকে কিলোওয়াটে অবশ্যই নিয়ে যাব। কিলোওয়াটে আমি নিয়ে গেছি। একটা আমি সূত্র ব্যবহার করছি, সেটা হচ্ছে দেওয়াল থেকে নির্গত তাপ বের করে ফেলছি, 1 নাম্বারটা। তাহলে 1 নাম্বারটার জন্য আমি 1 দিয়েছি। Q1 সমান হচ্ছে 7.059 কিলোওয়াট। এখন আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট লোড বের করতে হবে। প্রোডাক্ট বলতে আমি এখানে কি প্রোডাক্ট রাখতেছি, আমি এখানে রাখতেছি কি, মুরগির মাংস, এটা আমার হচ্ছে প্রোডাক্ট। এই হিমাগারে আমি কি রাখতেছি, মুরগির মাংস রাখতেছি, এটা আমার প্রোডাক্ট। তাহলে এই মুরগির মাংস থেকে কিন্তু একটা কি হয়,
তাপ নির্গত হয়, এই তাপের পরিমাণটা আমাকে বের করতে হবে। কিন্তু আমাকে এই মুরগির মাংসটা আমাকে বলছে কি প্রশ্নের মধ্যে দেখো, এই মুরগির মাংসটা কত তাপমাত্রা থেকে কত তাপমাত্রা নিয়ে যেতে হবে। দেখো 5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জমাট করে। তাহলে কি -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে কোথায় নিয়ে যাব? -15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যেতে হবে। দেখো আমি এখন যেটা বের করব সেটা হচ্ছে প্রোডাক্ট লোড, অর্থাৎ প্রোডাক্ট হচ্ছে মুরগির মাংস থেকে কি পরিমাণ তাপ নির্গত হচ্ছে সেটা আমরা বের করব। এই তাপ নির্গত কিভাবে বের হচ্ছে সেটা নির্ভর করে সেটা বের করার জন্য কয়েকটা ধাপ আছে। আমি এই ধাপগুলোকে আমি এইভাবে ডিনোট করি, এভাবে ডিনোট করলে তোমরা ভালো মতো বুঝবে। দেখো আমি কি করছি, এখানে আমাকে প্রশ্নের মধ্যে বলছে কি 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে -15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যেতে হবে। তাহলে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে -15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে সরাসরি নিয়ে যাওয়া যায় না। প্রথমে ওই মুরগির মাংসটাকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে কোথায় নিয়ে যেতে হবে? 2.75 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যেতে হবে। কেন? আমাকে এখানে জমাটাঙ্ক বলে দিয়েছে। মুরগির মাংসের জমাটাঙ্ক হচ্ছে কত? 2.75 ডিগ্রি সেন্টিগ্রেড হলে মুরগির মাংসটা মুরগির মাংসের গায়ে বরফ জমতে থাকবে বা বরফ হতে থাকবে, মুরগিটা ফ্রিজিং হতে থাকবে। তাহলে আমাকে জমাটাঙ্ক বলে দিয়েছে যেহেতু, তাহলে কি 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 2.75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যেতে হবে। এরপর 2.75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে কোথায় যেতে হবে? 2.75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যেতে হবে। 2.75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে পরবর্তীতে আমি কোথায় নিয়ে যাব? -15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যেতে হবে। তাহলে বেশ কয়েকটা ধাপ পেরিয়ে আমাকে কোথায় নিয়ে যেতে হচ্ছে? -15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যেতে হচ্ছে। যেরকম আমরা করে থাকি কীরকম দেখো, পানির ক্ষেত্রে দেখো, যদি বলা হয় পানিকে যদি 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় থেকে যদি তুমি -15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি বরফে পরিণত করতে চাও, তাহলে ঠিক সেম কাজ করতে হবে, কিন্তু এখানে জাস্ট একটু চেঞ্জ হবে। কারণ আমরা জানি পানি কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ হয়? আমরা জানি পানি হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ হয়। তাহলে কী করতে হবে? পানির ক্ষেত্রে কী করতে হবে? 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে কোথায় নিয়ে যেতে হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে হবে। এরপর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে কোথায় নিয়ে যেতে হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত করতে হবে। এরপর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে আমি কোথায় নিয়ে যাব? -15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে নিয়ে যেতে পারবো। কিন্তু আমার এটা কিন্তু পানি না, আমি এখানে প্রোডাক্টের ক্ষেত্রে করতেছি। প্রোডাক্টটা হচ্ছে আমার মুরগির মাংস, আর মুরগির মাংসের জমাটাঙ্ক বলে দিয়েছে। তাহলে আমাকে এখানে দেখতে হবে দুটা তাপের সূত্র পড়বে। এখানে দেখো কি হচ্ছে, 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে কোথায় নিয়ে যাব? প্রথমে 2.75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যেতে হবে। অর্থাৎ হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে। টেম্পারেচার যদি ডিফারেন্স হয়, টেম্পারেচার যদি পার্থক্য থাকে, তাহলে আমি ওই তাপটাকে কি বলা হয়? সেন্সিবল হিট বলা হয়। 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 2.75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যেতে হলে এখানে একটা কি সেন্সিবল হিট গেইন হচ্ছে। সেন্সিবল হিট গেইনের সূত্র হচ্ছে, অনুভূত তাপের সূত্র আমরা জানি ms ডেল্টা টি। ঠিক একইভাবে এই দুটাতে যাই, এই দুটাতে দেখো আমার টেম্পারেচার কোনো ডিফারেন্স হচ্ছে না, বাট কি হচ্ছে? অবস্থার পরিবর্তন হচ্ছে। আগে ছিল 2.75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সাধারণ তাপমাত্রা, কিন্তু এরপর হচ্ছে 2.75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফে পরিণত হচ্ছে। তাহলে কি আগে হচ্ছে কি 2.75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এই 2.75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু বরফ হয় নাই, কিন্তু এই জায়গায় গিয়ে কী হয়েছে? বরফ হয়ে গেছে, কিন্তু টেম্পারেচার কিন্তু সেম। তাহলে কি হচ্ছে? আমার অবস্থার চেঞ্জ হচ্ছে। অবস্থার চেঞ্জ হলে কি সূত্র অ্যাপ্লাই করতে হয়? সেটা হচ্ছে লীনতাপ বা সুপ্ত তাপ, ল্যাটেন্ট হিট বলা হয়। ল্যাটেন্ট হিটের সূত্র হচ্ছে ml। ঠিক সেম দেখো 2.75 থেকে -15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যাচ্ছে। এখানেও একটা কি হচ্ছে? সেন্সিবল হিট গেইন হচ্ছে। এই সেন্সিবল হিট গেইনের সূত্র হচ্ছে ms ডেল্টা টি। তাহলে তিনোটাই যোগ করব। তিনোটাই যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে Q2 হিসেবে আমি কল্পনা করব ms1 ডেল্টা টি প্লাস ml প্লাস ms2 ডেল্টা টি লিখলাম।
তাহলে এখানে আমি একটা মান বসাবো। মান যদি আমি বসাই, এখানে এমটা কি, এমটা হচ্ছে আমার ভর, প্রোডাক্টের ভর। আমি প্রোডাক্ট রাখতেছি কি এখানে মুরগির মাংস। এখানে প্রশ্নের মধ্যে দেখো ভালো মতো খেয়াল করতে হবে। প্রশ্ন হচ্ছে কি 1.5 কেজি ওজনের 200 প্যাকেট, ভালো মতো খেয়াল করতে হবে, কয়শো প্যাকেট, 200 প্যাকেট, প্রত্যেকটা প্যাকেটে ওজন হচ্ছে 1.5 কেজি। তাহলে আমার ভরটা কত আসবে, এম এর মান টোটাল কত আসবে 1.5 কেজি ইন্টু 200 প্যাকেট ইন্টু 200 গুণ করলে কত হয়। দেখো আমি এখানে এখন মান বসিয়েছি। মান কি বসিয়েছি দেখো, এম হচ্ছে আমার মুরগির মাংসের ভর হচ্ছে কত 300 কেজি ইন্টু S1 হচ্ছে আমার হিমাঙ্কের, এটা হচ্ছে আমার হিমাঙ্ক, যেহেতু এই 2.75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমার মুরগির কি হয় জমাট বাঁধতে শুরু করে। তাহলে এই হিমাঙ্কের ঊর্ধ্বে হচ্ছে আমার মান হচ্ছে কত, এই আপেক্ষিক তাপ দেওয়া আছে আমার এখানে দেওয়া আছে কত দেখো, মাংসের আপেক্ষিক তাপ হিমাঙ্কের ঊর্ধ্বে হচ্ছে 3.18 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন, আর মাংসের আপেক্ষিক তাপ হিমাঙ্কের নিচে হচ্ছে 1.55 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন। আর মাংসের ল্যাটেন্ট হিট এল এর মান হচ্ছে কত 246 কিলোজুল পার কেজি। আমরা জাস্ট এগুলো এই মানগুলো বসাবো এখানে। তাহলে S1 হিমাঙ্কের ঊর্ধ্বে হচ্ছে 3.18 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন ইন্টু টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে কি 5 ডিগ্রি, 5-এর সাথে এই যে এটাকে কেলভিনে নিয়ে গেছি, কেলভিনে নিয়ে গেলে কত হয় 5 যোগ 273 মাইনাস 2.75 প্লাস 273 হোল ডিগ্রি কেলভিন। এখন আমি কাটাকাটি করব, কিলোজুল ডিগ্রি কেলভিন কাটাকাটি চলে যায়। এরপর হচ্ছে কি ML প্লাস এম এর মান হচ্ছে 300 কেজি ইন্টু এল হচ্ছে আমার আপেক্ষিক সুপ্ততাপ, লিনোতাপ আমাকে দিয়েছে কত 246, এই যে এখানে লিনোতাপ এল এর মান দিয়েছে কত 246 কিলোজুল পার কেজি, 246 কিলোজুল পার কেজি। তাহলে কেজি কাটাকাটি। আর এদিকে দেখো MS2 ডেল্টা টি, এম এর মান হচ্ছে 300 কেজি ইন্টু S2 হচ্ছে কি হিমাঙ্কের নিচে আপেক্ষিক তাপ হচ্ছে আমার কত 1.55 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন। ঠিক একইভাবে টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে 2.75 প্লাস 273 মাইনাস 15 ডিগ্রি প্লাস 273 হোল ডিগ্রি কেলভিন। এখানে কাটাকাটি করব, কেজি কাটাকাটি যায়, ডিগ্রি কেলভিন কাটাকাটি চলে যায়। এখন আমি একটি ক্যালকুলেশন করব। দেখো আমি এখানে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে আমি লাস্ট পজিশন আমি কি পাই 84200.25 কিলো জুল। এখন আমি তোমাদেরকে বলেছি প্রত্যেকটা তাপের একক আমি বের করব কোথায়, কিলোওয়াটে নিয়ে যেতে হবে, যেটাই থাকুক না কেন কোথায় নিয়ে যেতে হবে, কিলোওয়াটে নিয়ে যেতে হবে। তাহলে কিলোওয়াটে যদি নিয়ে যেতে হয়, এই কিলোজুল আমি পেয়েছি কিন্তু কিলোজুলটাকে কিলোওয়াটে নিয়ে যেতে হলে তাহলে যে মানটা পাবো সেটাকে 24 আওয়ার্স দিয়ে কি করব ভাগ করব। 24 আওয়ার্স বলতে 24 ঘন্টা, যেহেতু একদিনে আমরা হিসাব করব, এই একদিনে হচ্ছে 24 ঘন্টার হিসাব করব। তাহলে আমি এখানে কি করেছি দেখো, যেহেতু 24 ঘন্টা একদিনের, তাহলে 24 আওয়ার। তাহলে এই আওয়ার্সটাকে আমি কোথায় নিয়ে গেছি, সেকেন্ডে নিয়ে গেছি। আবার এই আওয়ার আমরা জানি 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, আবার এই 60 মিনিট সমান হচ্ছে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে 60 × 60 গুণ করলে কত হয় 3600 সেকেন্ড। তাহলে এইটাকে আমি ভাগ করেছি, ভাগ করলে কত হয় 0.974 কিলোজুল পার সেকেন্ড। এই 1 কিলোজুল পার সেকেন্ডকে বলা হয় 1 কিলোওয়াট, অর্থাৎ হচ্ছে আমি আলটিমেটলি কী পেয়েছি 0.974 কিলোওয়াট পেয়েছি। এরপরে আসি কি বের করতে হবে দেখি। আমি তাহলে এই পর্যন্ত দুইটা জিনিস থেকে তাপের পরিমাণ বের করছি। একটা হচ্ছে দেয়াল হতে তাপের পরিমাণ বের করে নিয়েছি, এরপর হচ্ছে প্রোডাক্ট থেকে যে তাপ হিট গেইন হয় সেটা আমি বের করে নিয়েছি। এখন তাপ কোত্থেকে নির্গত হয় সেটা দেখব। আমার এই কোল্ড স্টোরেজের রুমে বলেছে 200 ওয়াটের একটি বাতি 8 ঘন্টা ধরে কি জ্বালালে তাহলে কি পরিমাণ তাপ নির্গত হয় সেটা আমরা কি বের করে নিব। অর্থাৎ হচ্ছে বাতি হতে নির্গত তাপের পরিমাণ বের করতে হবে। কীভাবে বের করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো আমি বাতি হতে নির্গত তাপ আমি এখানে দিয়েছি। বাতি হতে নির্গত তাপের সূত্র হচ্ছে কি, প্রথম হচ্ছে বাতির সংখ্যা হচ্ছে আমি ওই রুমের মধ্যে
কয়টা বাতি জ্বালাচ্ছি। যদি একটা বাতি হয় ওই একটা বাতির ওয়াট লিখব, অথবা দুটা বাতি যদি আমি লিখি ওই দুটা বাতির ওয়াট লিখব, ইন্টু সময়। সময় হচ্ছে আমি ওই বাতিটি কতক্ষণ ধরে আমি জ্বালাবো। তাহলে আমি দেখি এখানে বাতির সংখ্যা কয়টা দেখো। আমি এখানে প্রশ্নের মধ্যে দেখি 2 জন শ্রমিকের 200 ওয়াটের বাতি, 200 ওয়াটের বাতি, শুধু একটা 200 ওয়াটের বাতি জ্বালিয়ে দৈনিক 8 ঘন্টা, যতক্ষণ তারা কাজ করবে ততক্ষণ কি চলবে, আমার এই বাতি জ্বলবে। তাহলে 8 ঘন্টা, দৈনিক 8 ঘন্টা করে চলে। ঠিক আমি এখানে মান বসাবো। এখন দেখো আমি কি করেছি, ডিভাইডেড বাই 24 আওয়ার। আমরা যে হিসাবগুলো করব সবগুলো হচ্ছে কি একদিনে, অর্থাৎ 24 আওয়ারে হিসাব করব। তাহলে কি 1 হচ্ছে বাতির সংখ্যা, একটি মাত্র বাতি, ওই বাতির ওয়াট হচ্ছে 200 ওয়াট, ইন্টু আমার এই বাতি কতক্ষণ ধরে চলে, দৈনিক হচ্ছে 8 ঘন্টা চলে, 8 আওয়ার, ডিভাইডেড বাই 24 আওয়ার কাটাকাটি চলে যায়। তাহলে আমি কি করছি দেখো, এখানে আওয়ার যেহেতু কাটাকাটি চলে যায়, তাহলে এটাকে ভাগ করলে কত হয়, 66.66 ওয়াটটাকে আমি কোথায় নিয়ে যাব, কিলো ওয়াটে নিয়ে যাব, 0.066 কিলো ওয়াট। আমার বাতি থেকে নির্গত তাপের পরিমাণ বের করে ফেলছি। তাহলে তিনটা আমি মান বের করছি, যেই মানগুলোর মধ্যে কি হয়, তাপ নির্গত হয়। তাহলে এইখানে 3 দিয়েছি, ওই জন্য Q3 দিয়েছি। এরপর যেটা বের করব সেটা হচ্ছে পিপল লোড। পিপল হচ্ছে আমার ওই স্টোরেজে, ওই কোল্ড স্টোরেজে কয়জন মানুষ কাজ করে, 2 জন মানুষ কাজ করে। এখানে আমাকে প্রশ্নের মধ্যে দিয়েছে, তোমরা প্রশ্ন ভালো মতো তোমাদেরকে বুঝতে হবে। এখানে বলেছে কি 2 জন শ্রমিক 8 ঘন্টা ধরে কাজ করে, 2 জন শ্রমিক 8 ঘন্টা ধরে কাজ করে। আবার ওই 2 জন শ্রমিকের প্রত্যেকজন শ্রমিক থেকে পিপল লোড বলছে কি পার ম্যান নির্গত হয় 409 কিলোওয়াট নির্গত হয়, শরীর থেকে নির্গত হয় নাকি 409 কিলোওয়াট। যেহেতু প্রশ্নের মধ্যে এরকম দিয়েছে, তাহলে প্রশ্ন যেরকম দিয়েছে সেরকম আমাদেরকে কী করতে হবে, আনসার করতে হবে। তাহলে আমরা এখন বের করব। দেখো আমি এখন যেটা বের করব সেটা হচ্ছে পিপল লোড। আচ্ছা, এর আগে আমি আরেকটা কথা বলি, আমি যেহেতু বাতি হতে নির্গত তাপ বের করছি। আচ্ছা, যদি বাতি না হয়, যদি মোটর হতো বা অন্য ইকুইপমেন্ট হতো, তাহলে ইকুইপমেন্ট ক্ষেত্রে প্রত্যেকটা ইকুইপমেন্টের মধ্যে তোমার ওয়াট লেখা থাকে, কি পরিমাণ ওয়াট নির্গত হয়, কী পরিমাণ তাপ নির্গত হয় সেটা লেখা থাকে। তাহলে ওই ইকুইপমেন্ট দিবা, ওই ইকুইপমেন্টের ওয়াট দিবা, এবং ওই ইকুইপমেন্ট কত ঘন্টা করে চলে সেটা দিবা, ডিভাইড বাই 24 আওয়ার। এখন আমি পিপল লোড বের করব। পিপল লোডের ক্ষেত্রে হচ্ছে Q4 সমান হচ্ছে, সূত্র হচ্ছে কি মানুষের সংখ্যা। আমার এখানে কয়জন মানুষ, 2 জন হতে পারে, 5 জন হতে পারে, 100 জনও হতে পারে। আমার এখানে এই হিমাগারে সবসময় 8 ঘন্টা ধরে কাজ করে 2 জন মানুষ। তাহলে মানুষের সংখ্যা 2 ইন্টু মানুষ হতে নির্গত তাপের পরিমাণ আমাকে প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে, এই যে পিপল লোড দিয়ে দিচ্ছে 409 কিলোওয়াট পার ম্যান, ইন্টু সময় হচ্ছে কত ঘন্টা ধরে কাজ করে, তারা 8 ঘন্টা ধরে কাজ করে। তাহলে আমি এখানে মানগুলো পুট করব। তাহলে দেখো আমি এখানে মান বসিয়েছি, মানুষের সংখ্যা হচ্ছে 2 ম্যান, 2 জন শ্রমিক, 2 ম্যান ইন্টু 409 কিলোওয়াট পার ম্যান কাটাকাটি, আওয়ার কাটাকাটি, মান বের করব ক্যালকুলেশন করে ক্যালকুলেটরের মাধ্যমে। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাই 272.66 কিলোওয়াট। এরপর যেটা করব সেটা হচ্ছে, এরপর আমরা যেটা বের করব সেটা হচ্ছে আমরা টোটাল যে নির্গত যে তাপগুলো বের করব, টোটাল তাপ আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ মোট লোড বের করে নিতে হবে। মোট লোড হচ্ছে আমার এখানে যে Q4 Q3 এর আগে Q1 Q2 বের করে নিচ্ছি, সবগুলোর যোগফলকে হচ্ছে মোট লোড বলা হয়। দেখো আমি মোট লোড, টোটাল লোড হচ্ছে Q সমান হচ্ছে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4, সবগুলো যোগ করব। তাহলে Q1 আমরা কত পেয়েছি, দেখো Q1 আমরা পেয়েছিলাম কত, 7.059 কিলোওয়াট। দেখো আমরা বের করেছিলাম Q1 এর মান হচ্ছে 7.059 কিলোওয়াট। আর এখানে Q2 আমরা কত বের করেছিলাম, Q2 দেখো Q2 হচ্ছে 0.974 কিলোওয়াট। এই যে আমি এখানে লিখেছি 0.974 কিলোওয়াট। এরপর হচ্ছে Q3তে এখানে আছে, Q3 হচ্ছে 0.066 কিলোওয়াট, আর প্লাস হচ্ছে Q4 হচ্ছে 272.66 কিলোওয়াট, যোগ করলে 280.766 কিলোওয়াট।
এখন যেটা বের করব সেটা হচ্ছে যে টোটাল লোড আমি বের করে নিয়েছি, অর্থাৎ হচ্ছে আমার হিমাগার থেকে যে টোটাল তাপ নির্গত হয়, এই তাপটা সাথে কি করতে হবে, সেফটি ফ্যাক্টর যোগ করতে হবে। সেফটি ফ্যাক্টর হচ্ছে আমার কত থেকে কত যোগ করতে হয়, 5% থেকে 10% সেফটি ফ্যাক্টর যোগ করতে হয়। অর্থাৎ হচ্ছে আমার এই টোটাল লোডটা হচ্ছে সঠিক নাও হতে পারে, ওই সঠিকভাবে আমার মান বের করার জন্য আমার এই টোটাল লোডের সাথে একটা কী যোগ করতে হয়, সেফটি ফ্যাক্টর যোগ করতে হয়। সেফটি ফ্যাক্টর হচ্ছে কত পার্সেন্ট করতে হয়, 5% to 10%। টোটাল লোডের 5% to 10%, এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। টোটাল লোড বের করার পর সেফটি ফ্যাক্টর অবশ্যই তোমরা যোগ করে ফেলবে। দেখো আমি এখানে মোট লোডের সেফটি ফ্যাক্টর অর্থাৎ হচ্ছে কত ভাগ 10%, অর্থাৎ হচ্ছে মোট লোড আমার এই টোটাল আমি মোট লোড বের করেছি কত 280.766 কিলোওয়াট ইন্টু সর্বোচ্চটা আমি ধরবো, সর্বোচ্চটা হচ্ছে 10%। 5% থেকে 10% ধরা হয়, আমি একদম সর্বোচ্চটা ধরছি কত 10%, অর্থাৎ 10/100%টাকে আমি কী করলাম 100, এটাকে একটু ক্যালকুলেশন করব। তাহলে আমি এখানে কী পেয়েছি, সেফটি ফ্যাক্টরের লোড পেয়েছি কত 28.0766 কিলোওয়াট। এখন আমি যেটা বের করব সেটা হচ্ছে সর্বমোট কুলিং লোড, তাহলে আমি কত হয় সেটা বের করব। এখন দেখো সর্বমোট কুলিং লোড আমি পেয়েছি কত, সর্বমোট কুলিং লোড হচ্ছে আমার টোটাল লোড প্লাস সেফটি ফ্যাক্টরের লোড। তাহলে টোটাল লোড ছিল কত 280.766 কিলোওয়াট প্লাস এই যে সেফটি ফ্যাক্টর লোড কত পেয়েছি 28.0766 কিলোওয়াট, দুটোটা যোগ করলে কত হয় 308.8426 কিলোওয়াট। এখন আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি, আমার এই হিমায়ন যন্ত্রের আমার ক্যাপাসিটি বের করতে হবে। এই হিমায়ন যন্ত্রের ক্যাপাসিটি বের করতে গেলে আমরা জানি, এর আগে থেকে আমরা জানতাম কি 3.517 কিলোওয়াট সমান হচ্ছে 1 টন। এখন দেখো আমরা জানি 3.517 কিলোওয়াট সমান হচ্ছে 1 টন, আর 1 কিলোওয়াট সমান হচ্ছে 1/3.517 টন। তাহলে এই যে সর্বমোট কুলিং লোড এত কিলোওয়াট সমান হচ্ছে কত, এই মানটাকে আমি যদি 3.517 দিয়ে যদি ভাগ করি তাহলে কোথায় চলবে, টনে চলে যাবে। অর্থাৎ হচ্ছে আমি আলটিমেটলি পাচ্ছি কত 87.81 টন। অর্থাৎ হচ্ছে আমার ওই হিমাগারে 87.81 টন কী করতে হবে, ক্যাপাসিটি সম্পন্ন কী বসাতে হবে, হিমায়ন যন্ত্র ব্যবহার করতে হবে বা এসি ফিট করতে হবে। যদিও এই 87.81 হচ্ছে আমার অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি হওয়ার কারণও আছে। অনেক বেশি হওয়ার কারণটা বলছি আমি তোমাদেরকে, এটা যেহেতু একটা প্রশ্ন বলছে, একটা প্রশ্ন দিছে, এই প্রশ্নের আলোকে আমার মানটা অন্য ধরনের বের হতে পারে। ওই জন্য যেহেতু এখানে এই মানটা হচ্ছে একটা অবান্তর একটা মান, সেটা হচ্ছে পিপল লোড সমান হচ্ছে 409 কিলোওয়াট পার ম্যান, এটা আসলে অসম্ভব, এটা একটা মান দিয়ে দিচ্ছে। তারপরে আমি এই ম্যাথটা সলিউশন করে দেখেছি। এই ম্যাথটা রিসেন্টলি একটা পরীক্ষায় আমাদের একটা সালে আসছে, 2019 সালে এই পরীক্ষার মধ্যে আসছে এই প্রশ্নটা। ওই জন্য আমি এই প্রশ্নটা সলিউশন করে তোমাদেরকে দেখিয়েছি। তাহলে এই প্রশ্নটা যদি না বুঝো আমাকে কমেন্টসে জানাবে। আর বাসায় আমি কি বোঝাতে চেয়েছি ভালো মতো করে প্র্যাকটিস করবে। এই ধরনের আরও অনেক অঙ্ক থাকে, প্রত্যেক বছরে মাস্ট বি একটা অঙ্ক থাকবেই এই ধরনের অঙ্ক, এই ধরনের ম্যাথ সলিউশন। তাহলে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এই ধরনের ম্যাথ সলিউশন যদি তুমি করতে পারো তাহলে প্র্যাকটিক্যাল ওয়াইজ, অর্থাৎ হচ্ছে তুমি যখন চাকরি করবা, চাকরির ক্ষেত্রে কিন্তু এই ম্যাথগুলো লাগবে। কেন লাগবে, তুমি যখন আরএস ইঞ্জিনিয়ার হবা তখন তোমাকে কোনো একটা একটা হিমাগারের বা একটা রুমকে কি করতে বলবে, হিমায়ন যদি এসি যদি ফিট করতে হয় তাহলে তোমার বসে বলবে আমার কত টন এসি লাগবে, তুমি ক্যালকুলেশন করে দাও। তাহলে এরকম করে আমরা ক্যালকুলেশন করে দেখাতে পারবো। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি মান পাওয়া যায়। তাহলে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। সবাইকে আমার সাথে থাকার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবে।